রহমতের রাত শবে বরাত। আর এই শবে বরাতে এত আয়োজন করব না তা কি হয়? তো শবে বরাত উপলক্ষে পবিত্র একটি দিন, সুন্দর একটি দিন, আর এই দিনে মজার মজার খাবার তৈরি করব। এটাই তো, কেন মানুষ বলে এই দিনে এগুলো করার নিয়ম নাই, আমি জানি না। এটা তো কোনো খারাপ কিছু সেটা আমি দেখতেছি না। আমরাও ভালো খাবো, আমাদের উসিলায় কয়েকজন মানুষ ভালো খাবে, আর সেই জন্য বাসায় তৈরি করেছি অনেক রকম হালুয়া আর চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই তো আজকে শবে বরাত, আর এই শবে বরাতের রাতে আমি কি করলাম সেটাই আজকে দেখাবো, আর সাথে মজার মজার অনেক খাবার নিয়ে আসছি। আর প্রত্যেকটা রেসিপি ওভাবে তুলে ধরতেছি না, যতটুকু দেখানো যায় অতটুকুই দেখাচ্ছি। আগের দিন রাত, শবে বরাতের আগের দিন রাতেই আমি 2 কেজি দুধের ছানা কেটে নিচ্ছি। আমি গাজরের হালুয়া তৈরি করব দুধের ছানাটা দিয়ে। আর এই যেগুলো হালুয়া আমি তৈরি করেছি প্রত্যেকটা রেসিপি আকারে কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যেটা ভালো লাগে চাইলে পরে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। দুধের ছানা কাটতেছি, এখানে 2 কেজি দুধ গরম করে নিয়ে আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। আর লেবুর রসটা দিয়ে একটুখানি 2-1 সেকেন্ড ওয়েট করে তারপরে একটা বলক দিলেই কিন্তু সুন্দর ছানা চলে আসবে। আর এটা কিন্তু একদম খাঁটি গায়ের দুধ, যেটা আমি এর আগে যে গ্রামে গিয়েছিলাম ওখান থেকে নিয়ে আসছি। তো 2 কেজি দুধের কিন্তু বেশ অনেকটাই ছানা হয়েছে। যদি আমি ঢাকায় ওই প্যাকেটজাত দুধ বা পাউডার মিল্ক দিয়ে করতাম তাহলে কিন্তু আমি এতটুকু ছানা পেতাম না। তো ছানা কাটাটা কীভাবে কাটলাম সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। যদি আপনারা দুধের ছানা কাটতে চান তাহলে কিন্তু এভাবেই কাটতে পারবেন। তো এই তো আমি ছানাটা হয়ে গিয়েছে, একটা পাতলা সাদা কাপড়ে আমি ছেঁকে নিয়ে তারপরে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি এটা বেশ কিছুক্ষণ ঝুলিয়ে রাখবো, তাহলে এটার গায়ের যে পানিগুলো থাকবে সেটা ঝরে যাবে। আজকে আমি বানাবো বুটের হালুয়া, গাজরের হালুয়া আর সুজির হালুয়া। তো এই তো আমি এপাশ থেকে ঝুলিয়ে রেখেছি, এপাশ থেকে এটা থাকুক। আর আমি এখানে অনেকগুলো গাজর, প্রায় 5 কেজি গাজর নিয়েছি। তো গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি গ্রেট করে নিব। তো এই কাজটা কিন্তু বরাবর আমার ছেলে আমাকে করে দেয়। তো ওকে এপাশ থেকে করতে দিয়ে আমি এপাশ থেকে বুটের ডাল, 1.5 কেজি ডাল, এই 1.5 কেজি ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টাখানিকের মতো। এখন আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হলে আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর এখন আমি তৈরি করব সুজির হালুয়া। তো এই হালুয়া রুটিগুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি, আমাদের মা খালারা করে আসতেছে। তো সেইভাবে কিন্তু আমিও করি, আমার এগুলো করতেও ভালো লাগে। আর আমি প্রতি বছরই কিন্তু কম বেশি করি, যেটা মায়ের বাড়িতে যখন থাকতাম মা করতো, যখন বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে আসছি শাশুড়িকে এই জিনিসটা আমি কিন্তু বরাবরের মতো করতে দেখেছি। তো যেহেতু আমরা ছোট থেকে দেখে আসছি, তো এই নিয়মটার আমি ভঙ্গ করতে চাই না, আমার ভালো লাগে। এখন হুজুররা বিভিন্ন মাধ্যম থেকে বলে যে এগুলো করা উচিত না, এটা বেদাত। তো আমি আসলে জানি না, তবে আমি মনে করি এটার কোনো খারাপ উদ্দেশ্য নেই, খারাপ কিছু নাই। হ্যাঁ, এটা হতে পারে যে আগের দিন আপনি খুব বেশি কাজ করে নিলে আপনার শরীরটা ক্লান্ত হয়ে গেল, যেহেতু এটা এবাদতের রাত, আপনি সারা রাত এবাদত করবেন, হয়তো সেই জন্য হয়তো ওটা না হতে পারে। তবে নিজের শরীরের প্রতি খেয়াল রেখে কিন্তু এগুলো করতে হবে। আমি করাটাকে ভালো মনে করি এই জন্য, এই দিনে ভালো একটা দিনে ভালো খাবার খাবো, এটা আমার কাছে মনে হয় আমার উসিলায় আরও 10 জন খাবে। তো এই জন্য এটাকে আমি কোনো খারাপ দৃষ্টিকোণ থেকে দেখি না। তো প্রতি বছরের ন্যায় আমি কিন্তু এই হালুয়াগুলো তৈরি করি আশেপাশে, এবং আমাদের সমাজের কিছু গরিব লোক যারা দেখা যায় যে চেয়ে খায়, তারা মানুষ একটু দিবে সে খাওয়ায় আশায় বসে থাকে। তো তাদের জন্য যদি আমি তাদেরকে 2টা করে রুটি দেই, তো এই 2টা রুটি দিয়ে কিন্তু তাদের একটা খাওয়া হয়ে যাবে। আজকে আমার কাছ থেকে নিল, আরেকবার আরেকজনের কাছ থেকে নিল, এরকম সবাই যদি 2টা করে দেই তাহলে দেখা যাবে যে 10-12টা রুটি কিন্তু তাদের চলে আসে। ছোটোবেলায় যেটা আমরা দেখেছি যে এরকম মানুষ হালুয়া রুটি চাওয়ার জন্য আসতো, তো ওরা অনেক রুটি পেত, রুটিগুলো ওরা খেত। আর তখন তো ফ্রিজ ছিল না, তারা রুটিগুলোকে কী করতো, শুকিয়ে রাখতো। আর শুকিয়ে রাখলে কিন্তু তারা এটা অনেক দিন খেতে পারতো। আর এই শুকনো রুটিগুলো কিন্তু রান্না করেও খাওয়া যায়। তো যাই হোক, আমার এই কথাগুলোকে কীভাবে নেবেন আমি জানি না, তবে আমি আমার নিজের কাছ থেকে, নিজের বিবেক থেকে বলতেছি, আমার মনে হচ্ছিল যে এটাকে আমি কোনো খারাপ দেখি না।
তো যাই হোক, আমি সুজির হালুয়াটা বানিয়ে ফেলেছি আর ওটাকে কেটে রেখেছি। হালুয়া করাটা কিন্তু মোটামুটি কষ্টকর, যেহেতু অনেক সময় ধরে নাড়তে হয়। আর বুটের হালুয়াটা, সুজির হালুয়া, গাজরের হালুয়া এগুলো তো একদম কমন, এটা আমরা সবাই পারি। তো অন্য হালুয়া করারও ইচ্ছা ছিল, কিন্তু যে সময় স্বল্পতার কারণে করতে পারিনি। তারপরও আমি আগের দিন রাতে 3টা হালুয়াই আমি রেডি করে রেখেছিলাম, 4টা হালুয়া। তো সব কিছু আমি একটু একটু করে কিন্তু দেখিয়েছি। তো আমার সুজির হালুয়াটাও শেষ, এপাশ থেকে আমার বুটের হালুয়াটাও কিন্তু হয়ে গিয়েছে। আর এই হালুয়া তৈরি করতে করতে আমার একটা কথা অনেক মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমার শ্বশুরের কথা। আমার শ্বশুর কিন্তু এই হালুয়া রুটি খুব পছন্দ করতেন। আমি যখন হালুয়া তৈরি করতাম আমার শ্বশুরের জন্য কিন্তু আমি রেখে দিতাম। ওনার এই বুটের হালুয়াটা খুবই পছন্দ ছিলেন। আমরা যখন হালুয়া তৈরি করে একটু শক্ত করে এভাবে কেটে নিই বরফি আকারে, আমার শাশুড়ি হালুয়াটা তৈরি করে হাঁড়ির মধ্যে এভাবে রাখতেন। আর প্রতিদিন সকালে কিন্তু আমার শ্বশুর এই হালুয়াটা খেতেন। তো আজকে এই হালুয়াটা কাটতে গিয়ে আমার খুব মনে পড়তেছিল ওনার কথা। আর উনি খুব ভালো মানুষ ছিলেন। আমার এতটুকু বয়সে আমার চোখে দেখা সবচেয়ে ভালো মানুষ যদি কেউকে বলতে হয়, সেটা হচ্ছে আমার শ্বশুর। আর আমাকে যদি আল্লাহ একবার সুযোগ দিতেন যে তুমি তোমার জীবনে যদি কোনো চাওয়া থাকে বা যে দুনিয়া থেকে চলে গেছে যদি তাদেরকে তুমি আনতে চাও, তাহলে কি করবা, কাকে চাও? আমি আমার বাবাকে আর আমার শ্বশুরকে কিন্তু বলতাম। তো বাবাকে তো অনেক অল্প বয়সে হারিয়েছি, তারপরে যখন শ্বশুরবাড়িতে এসেছি শ্বশুর কিন্তু আমাকে যথেষ্ট আদর করেছে। এবং সেদিক থেকে না হলেও আমি বলবো যে আমার শ্বশুর চলে গিয়েছে প্রায় 3 বছর হয়ে গিয়েছে। তো আজ পর্যন্ত কেউ তার নামে কোনো কথা বলতে পারেনি যে এই লোকটা এরকম ছিল। আর উনি অত্যন্ত ভালো একটা মানুষ ছিল। তো আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, উনি কবরে খুব ভালো থাকুক। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। আসলে কথাগুলো বলতে বলতে আমি অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছি, কেন যেন আজকে খুব বেশি এই হালুয়া বানাতে বানাতে তার কথাটা আমার মনে পড়তেছিল। তো এই তো গাজরের হালুয়া, বুটের হালুয়া শেষ। আমি এখন আমার হচ্ছে বুটের হালুয়া আর সুজি হালুয়াটা শেষ, আমি গাজরের হালুয়াটা তৈরি করতেছি। আমি নিজে এখানে ভয়েস ওভার করতে করতে কিন্তু আমি নিজে একটু ইমোশনাল হয়ে গিয়েছি, এই জন্য আমার কথাটা একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। যাই হোক, গাজরের হালুয়াটা আমি তৈরি করতেছি, গাজরগুলোকে তো গ্রেট করে নিয়েছি। তো সব কিছু দেখালে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আমি এখানে যে দুধের ছানা কেটেছিলাম, ছানাগুলো দিয়ে দিলাম। তো গাজরের তুলনায় ছানাগুলো কিন্তু কমই হয়ে গিয়েছে, আরও ছানা লাগতো। তো যাই হোক, আমার হালুয়াগুলো কিন্তু মোটামুটি রেডি। এখন গাজরের লাড্ডুটা আমার মেয়ে তৈরি করবে। গাজরের লাড্ডুর হচ্ছে ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। তো হালুয়াতে যত বেশি বাদাম, কিশমিশ আর ঘি দিবেন, হালুয়া খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর শবে বরাত উপলক্ষে যে আমরা বানাই তা না, এখন গাজরের সিজন, চাইলে পরে কিন্তু আপনারা অনেক করে গাজরের হালুয়া বানিয়ে রেখে দিতে পারেন। সকালের নাস্তায় কিন্তু এটা খাওয়া যায়। আর বাচ্চাদের জন্য কিন্তু খুবই স্বাস্থ্যকর প্রত্যেকটা হালুয়াই। তো আমরা শবে বরাত ছাড়াও এমনিতেও কিন্তু সকালের নাস্তায় হালুয়াটা আমরা খেতে পারি। এখানে তৈরি করা হয়েছে গাজরের লাড্ডু, এটার ভিতরে মাওয়া দিয়ে তৈরি করা হয়েছে। তো এটারই রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর হচ্ছে গিয়ে যদি এই রেসিপিগুলোতে কোনো রেসিপি আকারে আপনারা দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি ট্রাই করব আপনাদের দেখানোর জন্য। আমি এখানে 2 কেজি আটা সিদ্ধ করে নিয়েছি। আটা রুটিটা আমি বানাবো, আর হচ্ছে চাউলের রুটি কিছু বানাবো। তো আমি চাউলের রুটিগুলো এত ভালো বানাতে পারি না, তো চাউলের রুটিগুলো আমি আর আমার মা মিলেই বানাবো। তো আটা রুটিগুলো আমি বানাচ্ছি, আর ওপাশ থেকে আরেকজন সেঁকে নিবে। তো যেহেতু আমি প্রতি বছরে এই হালুয়া রুটিগুলো, আমার বাসার সামনে যে কবরস্থান আছে ওখানে অনেক গরিব মানুষ আসে, যারা এগুলোর আশায়, তাদেরকে আমি দেই। তো আজকেও আমি তাদেরকেই দিব। আর সেই জন্যই আমি রুটিগুলো আগেই তৈরি করতেছি, যেন সন্ধ্যার পরে আমি দিয়ে দিতে পারি। যেহেতু এশার নামাজের পরে কিন্তু শরবতের নামাজ আরম্ভ হয়ে যাবে, তখন কিন্তু রাস্তায় অনেক মানুষ থাকবে, ওই বের হওয়া যাবে না। তো আমি যেন মাগরিবের নামাজের পরে আমি এই কাজগুলো করতে পারি, সেই জন্য আমি আগে আটা রুটিটা তৈরি করতেছি। যেহেতু হালুয়াগুলো আমার রেডি হয়ে গিয়েছে, এখন রুটিটা তৈরি করলে হবে। আর রাতের জন্য আমি চিকেন বিরিয়ানি করব, যেহেতু সারা রাত জেগে ইবাদত করার ইচ্ছা আছে। হয়তো বা পরের দিন দেখা যাবে যে আমরা ফজরের নামাজ পড়েই ঘুমাবো, তো অনেকটা বেলা করে কিন্তু ওই সময় ঘুমের থেকে ওঠা হয়। তো সেই জন্য একটু বেশি করেই খাবার রান্না করব, যেন শবে বরাতের পরের দিন পর্যন্ত খেতে পারে। আর যেহেতু শবে বরাতের পরের দিনও কিন্তু রোজা, আমরা সবাই রোজা রেখেছি, বাসায় অন্য যারা আছে তারা যেন খেতে পারে। তো এই তো এপাশ থেকে রুটিগুলা ছেঁকা হয়ে যাচ্ছে, আর এই রুটিগুলো হয়ে গেলেই আমি আটা রুটিগুলা কাই করব। তো চাউলের রুটিগুলো কাই করব। চাউলের রুটিগুলো কিন্তু বানানো অনেক
কষ্টকর আমার কাছে মনে হয়। তো এই পাশ থেকে আমি আবার গরুর মাংস রান্না করতেছি, যেহেতু চাউলের রুটি বানাবো আর গরুর মাংস হবে না সে তো হবে না। চাউলের রুটি দিয়ে কিন্তু গরুর মাংস খেতে অনেক ভালো লাগে, আর আমার হাজব্যান্ড আমার ছেলের এদের তো খুবই পছন্দ। তো আমি এখানে 3 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করেছি, সাথে একটু আলু দিব। আজকের মাংসগুলো আমার খুব বেশি ভালো ছিল না, মাংসের তুলনায় হাড়েই বেশি ছিল। তো আমার ছেলেকে দিয়ে মাংসগুলো আনানো হয়েছে, যেহেতু আমার হাজব্যান্ড অফিসে ছিল। তো আমার ছেলেকে বাচ্চা পেয়ে তারা কিন্তু একদম অনেকগুলো হাড় দিয়ে দিয়েছে বড় বড়। তো এই জন্য একটু আলু না দিলে হবে না, আমি একটু আলু দিলাম। আর এই পাশ থেকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে দিচ্ছি। মাংসের মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা করে দিলে কিন্তু টেস্ট ভালো হয়, খেতেও ভালো লাগে। তো যাই হোক, মাংসটা রেডি হয়ে যাবে, মাংসটা হতে আর বেশিক্ষণ লাগবে না। তো বরাবরের মতো ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করে যাব, যারা আমার চ্যানেলটি ভিজিট করতে আসছেন, যদি আমার ব্লগ ভিডিও বা আমার কোনো রেসিপি ভালো লেগে থাকে, প্লিজ অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন, তাহলে আমি কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলে কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক থেকে নিয়মিত আমার ভিডিও দেখতেছেন, তাদের জন্য হলো আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর যারা ফেসবুক থেকে নতুন আমার ভিডিও দেখতেছেন, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। এপাশ থেকে আমি চিকেন বিরিয়ানি করব, এই জন্য আমি এখানে অনেকগুলো চিকেন ভেজে নিচ্ছি। আমি 2 দিক দিয়ে ভাজতেছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা কথা, আমি আমার বাসায় বসেই কিন্তু ভয়েস ওভার দিচ্ছি। তো বাসায় যেহেতু অনেক মানুষ, কোনোভাবেই কিন্তু আমি ভয়েস দিতে পারতেছিলাম না, যতবারে দিচ্ছি অতবারে কাটতেছি। বাইরে থেকে অন্য সবার কথা চলে আসতেছে, ওটা আপনারা একটু ইগনোর করবেন। কি করব, কিচ্ছু করার নাই, কারণ ভয়েস দিতে গেলে কিন্তু এরকমটা হয়ে যায়। আমি ওরকম নিরিবিলি পরিবেশ পাচ্ছি না আমার ভিডিওর ভয়েস দেওয়ার জন্য। আমি এটা কয়েকবার ট্রাই করার পরে এখন আবার ভয়েসটা দিচ্ছি, এই জন্য আমার অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছে কথায়। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা বলতে বলতে ওই যে বললাম, একটু ইমোশনালি হয়ে গিয়েছিলাম। তো এপাশ থেকে আমার চিকেন বিরিয়ানিটাও কিন্তু রেডি। আমি এখানে অনেক বড় হাঁড়িতে করে কিন্তু রান্না করেছি। আমি এই বিরিয়ানিটাও কিছু কিছু মানুষদের দিব। মোট কথা হচ্ছে, যাই রান্না করেছি আশেপাশের সবাইকে দিয়ে একটু খাবো। তো এই তো চাউলের রুটি, আটার রুটি আর হচ্ছে 4 রকমের হালুয়া রেডি। তো মেয়েকে আর ছেলেকে বলতেছিলাম যে তোমরা একটু রেডি করে ফেলো, আর ওই পাশ থেকে আমি অন্য অন্য কাজগুলো করতেছি। যেহেতু আগের দিন রাত থেকে কাজটা শুরু করেছি, এখন পর্যন্ত আমার কাজ শেষ হয় নাই। তো মেয়ে ছেলেকেই বলছি যে আমাদের ফ্ল্যাটে যাদেরকে দিব বা আমি কবরস্থানে কিছু গরিব মানুষের জন্য খাবার পাঠাবো, তো এই খাবারগুলো তোমরা প্যাকেট করো। তো আমার ছেলে কিন্তু মাশাল্লাহ আমাকে যথেষ্ট হেল্প করে। আল্লাহ আমার ছেলে নেক হায়াত দারাজ করুক, যেন ও সব সময় আমাকে এভাবে হেল্প করতে পারে। আমি আসলে অনেক খুশি আমার ছেলের এই ধরনের ব্যাপার থেকে, মন থেকে ওর জন্য দোয়া আসে। বাসায় যে কোনো বড় বড় প্রোগ্রাম হোক, যে কোনো ভারী ভারী কাজগুলো হোক, আমার ছেলে কিন্তু আমাকে অনেক সাহায্য করে। আমার ছেলে আমাকে 2 জনের কাজ একাই সাহায্য করে, মানে 2 জনে যে কাজটা করবে আমার ছেলে কিন্তু একাই আমাকে সেই কাজটায় সাহায্য করে। আমি চাইলে ক্যামেরা বন্দি করতে পারতাম ও কী কী করে, কিন্তু সেটা তার পছন্দ না, বিধায় আমি কিন্তু আর জোর করিনি। যাই হোক, এপাশ থেকে ছেলে খাবারগুলো রেডি করতেছে, আর আমি ও প্যাকেট করে দিব, ও নিয়ে চলে যাবে। তো আজকের ভিডিওগুলো আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।